মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, ফাঁসির দড়ি আমাদের দিকে এগোচ্ছে, এই ধরনের কিছু একটা। আক্ষরিক অর্থে ছেলেটি বুদ্ধিমান, ছেলেটি কিন্তু বুঝতে পেরে গেছে যে বিপ্লব ব্যর্থ হয়েছে। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই ছোট্ট চ্যানেলে। যারা ছোট্ট চ্যানেলটিতে এই প্রথম ভিডিওটির মাধ্যমে প্রবেশ করছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বা ভিডিওটি কন্টিনিউ করুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির টপিক নিয়ে বা আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও তা ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন কিংবা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমি মূল ভিডিওতে চলে যাব, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি, দেখতে থাকুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। 8% হিন্দু, তাও তারা ঘর থেকে বেরোতে পারেন না। সেই 8% হিন্দুর মধ্যে হয়তো 8%ও কালকে রংপুরে গিয়ে উপস্থিত হতে পারেননি। তাতেও এত ভয় আটকানোর জন্য 10 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে সমস্ত জায়গার লোকজনকে নামিয়ে বাস থেকে বেধড়ক মার, এবং মারের চোটে সেখানে 3 জন মারা গেছে, রংপুরে আহত হয়েছে 60 জন। মিডিয়ায় এই সমস্ত প্রকাশ হবে না। তো যদি 8%ই নামতো তাহলে কি হতো? এবার ধরুন 8%-এর জায়গায় যদি সারা দেশে এই যে 35-38% যদি আওয়ামী লীগের ছেলেপিলে নেমে যায়, তাহলে আপনাদের কি অবস্থা হবে? কালকে দেখে রাত্রিবেলা যখন ভিডিওগুলো আমার কাছে এলো, দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই যে কঙ্কালসার আপনাদের সমস্ত এই চেহারায়, এই সমস্ত জঙ্গিবাদীর কঙ্কালসার চেহারা। জঙ্গিবাদ তো হৃষ্টপুষ্ট জঙ্গিবাদ নয়, এ কঙ্কালসার চেহারা জঙ্গিবাদ। এদেরকে তো মেরে ছাতু করেছে, ছাতু বানিয়ে দেবে। 8%-এর 8%কে দেখে এত ভয়। তো এটা যেটা কালকে যেটা হয়েছে ঘটনাটা, সেটাকে চিন্ময় প্রভু বলেছেন প্রকৃতপক্ষে কারা জঙ্গি তা আজ সনাতনীদের উপর আক্রমণের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এত মারা সত্ত্বেও আপনারা কিন্তু সনাতনীদের ওই বিশাল অনুষ্ঠান, স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান, সারা রংপুর জুড়ে জয় শ্রীরাম হর হর মহাদেব, আপনারা কিন্তু রুখতে পারেননি। এরপরে জানি আপনারা রিভেঞ্জ নেওয়ার জন্য যে সমস্ত বাড়ি থেকে ছেলেপিলেগুলো গেছিল সেই সমস্ত বাড়িতে আপনারা হামলা করবেন। কতদিন করবেন? আর কতদিন করবেন? এটা শুনে রাখুন, বেশি দিন কিন্তু আপনারা করতে পারবেন না। কালকে এই যে আপনাদের রংপুরে যে অনুষ্ঠানটা হলো, যে সমাবেশটা হলো, অনুষ্ঠান বলবো না, ভুল বলা হয়েছে, যে ঐতিহাসিক সমাবেশটা হলো, সেই সমাবেশ কিন্তু আপনাদের শিরদাঁড়ায় আসলে হিমস্রোত বইয়ে দিয়েছে। সেখান থেকেই আপনাদের ভয়টা ওখান থেকে শুরু, যে এ তো শুধু হিন্দুরা মার খাওয়ার পরও নেমেছে, এবার যদি আওয়ামী লীগ তারা যদি মাঠে নেমে পড়ে তাহলে আমরা যাব কোথায়? দেশের বাইরে তো পালাতে পারবেন না আপনারা, দেশের মাটিতে কোথাও লুকিয়ে থাকতে পারবেন না। সবাইকে আপনারা, সব শ্রেণীর লোককে আপনারা শত্রু বানিয়ে ফেলেছেন। আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই, আপনাদের একমাত্র জায়গা হচ্ছে ওপরে। সেটা একেবারে দেয়াল লিখন হয়ে রয়েছে। অনেকদিন আগে মেহবুজ আলম সে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, ফাঁসির দড়ি আমাদের দিকে এগোচ্ছে, এই ধরনের কিছু একটা। আক্ষরিক অর্থে ছেলেটি বুদ্ধিমান, ছেলেটি কিন্তু বুঝতে পেরে গেছে যে বিপ্লব ব্যর্থ হয়েছে, এই বিপ্লব আর টেকেনি। আগে কালকে সনাতনীদের ভিডিওটা একবার দেখে নি, এক ঝলক দেখে নি, তারপরেতে আমি বাকিটুকু বলবো। এখন দেখুন ভিডিওটা, সনাতনীদের ভিডিওটা একবার
দেখুন চাক্ষুষ যে কি পরিমাণ ভিড় হয়েছে এবং কি স্বতঃস্ফূর্ত তার অংশগ্রহণ। আগে দেখুন এটা। এ তো গেল আপনার মানে সমাবেশের ব্যাপারটা। এইবার সমাবেশ থেকে ফেরার পর যে সমস্ত আহত লোকজন আছে তাদেরকে দেখতে গেছিলেন চিন্ময় প্রভু। প্রতিটি হাসপাতালে ঘুরে ঘুরে প্রত্যেকের খবরাখবর নিয়েছেন এবং ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলে তিনি চিকিৎসার যাতে সুব্যবস্থা হয় সেই ব্যাপারেও কথাবার্তা বলেছেন। ইসকনের ব্যাপারে পুরো সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই ঘটনাটা কিন্তু ভারত খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। এই যে ভিডিও ফুটেজগুলো যেগুলো সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু ভারতবর্ষের একটি এজেন্সি তারা কিন্তু তুলে রেখে দিচ্ছে। এই যে আপনারা বিদেশ পররাষ্ট্র মন্ত্রকের যে সমস্ত আপনার উপদেষ্টা রয়েছে না, তিনি তো ভারতের সঙ্গে বিদেশ মন্ত্রকের সঙ্গে বসতে চাইছেন, আসলে ব্যাকডোর চ্যানেল খুলতে চাইছেন। আমি আপনাদের পরিষ্কার বলছি, ব্যাকডোর চ্যানেলে এখানে যদি একমাত্র উপদেষ্টা মন্ডলীর মধ্যে যদি একমাত্র মাথায় কারোর কিছু থাকে এবং কূটনীতি যদি কেউ থাকে, তাহলে আমাদের তৌফিক সাহেবের আছে, যিনি পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা। তিনি বহুদিন কূটনৈতিক স্তরে কাজ করেছেন এবং কূটনীতিটা তিনি ভালো করে বোঝেন। তিনি হয়তো বলেছেন ব্যাকডোর চ্যানেলে আলোচনা করুন, এ দিয়ে এখান থেকে বেরোনোর আর কোনো সমস্যা নেই, তাই হয়তো অনুরোধ করে সচিব পর্যায়ের একটা বৈঠকের ব্যবস্থা করেছেন। যে সচিব পর্যায়ে যখন বৈঠক হবে তখন তো এই যে ল্যাপটপে সমস্ত ভিডিওগুলো নিয়ে কি ওনারা এর ব্যাখ্যা চাইবেন, তখন আপনারা কি ব্যাখ্যা দেবেন? কারণ সরকারিভাবে আপনারা জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের ওপরে কোনো অত্যাচার হয় না এখানে। এটা আপনাদের সরকারি ভাষ্য, কিন্তু সেটা রেকর্ডেড এবং সেটাও দেখানো হবে। তাহলে কোনটা সত্যি? তাহলে ডক্টর ইউনূস যেটা বলেছিলেন, ডক্টর ইউনূস মিথ্যা কথা বলেছিলেন। আর তাহলে যদি ডক্টর ইউনূস সত্যি কথা বলে থাকে তাহলে এই ভিডিওটা মিথ্যে। এবার কি জবাব দেবেন? আমি মিডিয়ার দোষ দিই না, মিডিয়ার দোষ এই কারণে দিই না, মিডিয়াকে কত প্রেশারের মধ্যে কাজ করতে হয় সেটা একমাত্র আমি জানি। আমাকেও এরকম কাজ করতে হয়েছিল, যে কাজটা আমার মনোমতো ছিল না, যে কাজটার আমি বিরোধী ছিলাম, যে কাজটাকে আমি বুঝতাম এটা অন্যায় হচ্ছে, আমি কিন্তু এডিটোরিয়ালে কিন্তু তার প্রভাব ফেলতে পারিনি। আমি রেসিডেন্ট এডিটর হিসেবে থেকেও আমি মালিকের বিরুদ্ধে যেতে পারিনি, কারণ মালিককে আবার দেখতে হয় তার সার্কুলেশন, কেউ দেখে তার টিআরপি, কেউ দেখে অ্যাড, সবকিছুই একটা স্বার্থের সঙ্গে জড়িত। এখন এই স্বার্থ মালিকদের বিঘ্নিত হবে সেইটা মালিকটা কখনো চায় না, ফলে তাদের যে প্রেশারটা সেটা এসে পড়ে কর্মীদের ওপরে। কর্মীরা বুঝতে পারছে জিনিসটা খারাপ হচ্ছে, কিন্তু তাদের কিছু করার নেই। ফলে আমি মিডিয়ার ওপরেতে কোনো রকম আমার কোনো রাগ নেই, কারণ যেহেতু আমি মিডিয়ায় কাজ করেছি, আমি জানি আমিও কি প্রেশারের মধ্যে নিজে আমি কাজ করেছি। তাই যে সমস্ত কথাগুলো মিডিয়া তুলে ধরতে পারছে না, তাদের কথাগুলো কে বলবে? তাদের কথাগুলো বলার জন্য সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়ায় আজকে আমি কিছু বলবো না,
আজকে এদের কথাগুলো আমি শোনাবো, আপনারা এদের দুঃখটা শুনুন, এদের কষ্টটা শুনুন, এদের ব্যথাটা শুনুন, এদের পেটের খিদেটা শুনুন, এদের অভাব কি এবং দুঃস্বপ্নের রাত কিভাবে কাটছে, এদের কথাটা একটু শুনুন। আমি পরপর ভিডিও কয়েকটা আমি জুড়ে দিচ্ছি, একটু সময় নিয়ে আপনারা শুনুন এদের দুঃখ কষ্টের কথা। ওনারা যদি ভালো হইতো তাহলে গরিবের দিকে চাইতো, এই রিক্সা ভ্যান ড্রাইভার আলাগো দিকে চাইতো। আমাকে বলার একটাই ভাই, যারা মনে করেন ভ্যান গাড়ি চালাই, আমরা রিক্সা চালাই, আপনি যে আমাদের অটো রিক্সাগুলো বন্ধ করে দেব, আগের মতন শৃঙ্খলায় হোক, রাত্রে 10টার আগে যেমন উঠতো না, এখন যাতে রাত্রে 10টার আগে যাতে না উঠতে পারে, আমরা গরিব মানুষ দুটা যাতে ডাল ভাত খাইতে পারি। এখন ছিনতাই চুরি ডাকাতি জায়গায় জায়গায় হয়, আগে এটা দেখি নাই। আগে আমরা যখন রিক্সা চালাইতাম এই ছিনতাই চুরিগুলো দেখি নাই, এখন দেখি। বললাম আমরা রিক্সা ভ্যান চালাই, আমরা নিম্ন শ্রেণীর লোক। যেমন মনে করেন ভাই, এই গত 5 দিনে এক ব্যবসায়িক লোক যাইবার লাগছে, ব্যবসায়িকরে 4 জন ছিনতাইকারে ব্যবসায়িকরে ছিনতাইকার কইয়া কি করতেছে, গল্লির ভিতরে লয়ে গেল মারতে মারতে। কি কয়ে ব্যবসায়িকরে ছিনতাইকাররা ছাত্র সাইজা কি ব্যবসায়িকরে ছিনতাইকার কইয়া গল্লির মাঝখানে নিয়ে গেল, নিয়ে যায় আপনি যায় কি মারতো, মাইরা দুইরা লাস্টে কি করলো, ওনারা আরো ছিনতাইকার কইয়া ছাইরা দিল। ব্যবসায়িকরে কইতাছে ছিনতাইকার, কিন্তু এখন আমরা যেন মনে করেন সমতা চায় তাদেরকে পুনর্বহাল করা হোক। আপনাদের যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের পক্ষে কি কোনো শিক্ষার্থী আইসা শিক্ষার্থীরা কোমলমতি, তারা বিচক্ষণ না, তারা শিক্ষার্থী, শিখছে, তাদেরকে ভুল বুঝিয়ে দুষ্কৃতিকারী এই কাজ করেছে। যেমন আমার প্রতিষ্ঠানে আমার জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা, তাদেরকে মারতে গিয়েছে দুষ্কৃতিকারীরা। আমাকে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে স্কুলে, আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে ফেরত চাই, এটা বলে তারা মিছিল করতে যাচ্ছিল। এই সময় তারা কিছু দুষ্কৃতিকারী এসে তাদেরকে মারপিট করে বন্ধ করে দিয়েছে। তাদের দুষ্কৃতিকারীরা সবসময় সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, তারা তাদের স্বার্থ আদায়ে খুবই কঠোর, আর নিরীহ মানুষগুলো বিচ্ছিন্ন থাকে, এর জন্য তারা আন্দোলন করতে পারছে না। যেই শিক্ষার্থীরা দেশে এত বড় একটা বিপ্লব ঘটালো, সেই শিক্ষার্থীরা যদি আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি হতো, এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন। ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন। বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, ছোটা মাদ্রাসায় দিচ্ছি। এখন এই মাদ্রাসায় দেওয়ার পরের থেকে আমার মেয়ের যে একটা খাবার দিব ওরকম কোনো জোরটা আছে না। আজকে 3 দিন ধরে কামে যাই না, 2 দিন ধরে খাইতে পারতেছি না ঘরের ভিতরে। পণ্যের যে দাম আমাদের সরকার কইছে পণ্যের দাম কমাবে, পণ্যের দাম আমাদের কমতেছে না, দিন দিন বৃদ্ধি হইতেছে। এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পর কিছুদিন কম ছিল, কিছুদিন ছাত্ররা ছাড়াই করছিল, করার পর কিছু দাম কমছিল। এখন এমন তৃপ্তি হয়ে বাড়ছে পণ্যের দামগুলো, যা কিনে খাবো। দিন শেষে একটা গাড়ি জমা দিয়ে আমরা 400 থেকে 500 টাকা কামাই করতেছি, আমি 800 টাকা। এর আমি চাল কিনবো না, তরকারি কিনে খাবো না, পোলাপানে স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়াবো। আমার বাবা মা দুজন স্ট্রোকের রুগী, কিছুদিন আগে গাড়ির ব্যাটারি খুলে হয়ে গেছে, ওই জরিমানা আমার দিতে হইতেছে। তাহলে এই জরিমানাগুলা আমরা কতকাল দিব বলেন। আমি চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, ভালো কথা, চাকরির জন্য অনেক জায়গায় রিপ্লাই দিছি, এরা এসএসসি পাস ছাড়া দিবে না, ভালো কথা। তাহলে এখন যে আমার 2টা বাচ্চা আছে, আমার পরিবার আছে, এদেরকে নিয়ে যে আমি খাবো বা বাঁচবো, এমন একটা সুকর্ম যদি সরকার কইরা দেয় আমাদের জন্য, আমরা করে নিয়ে যেতে বাঁচতে পারি, খাইতে পারি, এই একটা মন্তব্য কইরা তারপর জিনিসটা সাইড করুক। এই এরিয়া যদি না দেয়, যদি বলে যে হ্যাঁ তোমাদের এই এরিয়াটুকু দিছি, এই এরিয়াটুকুর ভিতরে তোমরা চালাও বা তোমরা খাও, বা তোমাদের একটা মোহাম্মদ এরিয়া আছে বা অমুক এরিয়া তোমরা চুলা ফিরা খাও, তোমরা কেউ হাইওয়ে রোড উঠো না, আমরা ওই হাইওয়ে রোডে আমাদের ওঠার দরকার নাই। তারপরে যদি সরকারের অবৈধ হয়ে যায় আমরা উঠি ওখানে, তাহলে সরকার যেটা পদক্ষেপ নিবে ওইটাই আমরা করবো। কিন্তু এখন যে 3 দিন ধরে না খাওয়া রয়েছে, আমাদের ঘর থেকে 2 টাকা দিয়ে যাচ্ছে না। আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি হতো, এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন। ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন। যে বাজারের পয়সাটা পর্যন্ত থাকবে না, তাহলে তোমরা যেই আসো, আমরা তো কোনো রাজনীতি চাই না, আমরা পেট বাঁচানোর জন্য আমরা কি এতটুকু পারবো না? তাহলে আজকে এত মানুষ না খাওয়া থাকবে, তোমরা কি এটা চিন্তা ভাবনা করো না? আজকে এই গরিব মানুষগুলা মনে করেন 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা করে ঋণ নিয়ে এই গাড়িগুলো কিনছে, তারা আজকে কোথায় যাবে? এগো কি দেশের কোনো অধিকার নাই? এরা কি চলতে পারবে না, খাইতে পারবে না? তাদের বাল বাচ্চা সবাই স্কুল কলেজে পড়ে, তারা কি করে চলবে? তোমরা যদি এটা বুঝো না,
তাহলে আমরা গরিব মানুষেরা কোথায় যাব আর কোথায় যাই উঠবো? আর আমরাই খাবো আজকে আমাদের 8 জন খানেওয়ালা, তাহলে আজকে আমি কি করব? সবাইকে জমিদার হওয়া জন্ম নেই, আর সবাই গরিব মানুষেরা কারো লবণ খেয়ে খায় না। আপনারা যেমন খান, কলমের খোঁচা মারেন, আরে এটা শিখে নাই, এটা অভিজ্ঞতা নাই, আরে খাইতে পারে না। 1 কেজি গোশের দাম 750 টাকা, সে যদি গোশ খাইতে যায় আরো 750 টাকা খরচ, তাহলে ওই বাটারে খাইবো কি আর চলবে কি? আপনারা হঠাৎ করে কোন চলবে না, হ্যাঁ? 1 বেলা কামাই করতে পারে না, তাহলে 2 বেলা খাওয়ানোর পয়সা হয় না, তাহলে এদের পাশে তোরা গরিব মানুষের পাশে, গরিব মানুষ কি এই দেশে কোনো কিছুই না? গরিব মানুষ পরিশ্রম করে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যে পরবর্তী সকল আপডেট বা পরবর্তী সকল ভিডিওগুলো পেতে। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।